এইচএসসি 2025 ব্যাচের আমার ছোট ভাই এবং বোনেরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তবে অনেকটুকু টেনশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, কারণ তোমাদের হাতে কিন্তু সময় খুবই সংকীর্ণ। 30 দিন, 40 দিন, 20 দিন, 10 দিন কিংবা আগামী এক সপ্তাহ পরে তোমার বোর্ড এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকজ তুমি আমার ভিডিওটা হয়তো দেরি করেও দেখতে পারো, তা সেজন্যই বলে রাখলাম। তবে তোমার হাতে যে সময়টুকু থাকুক, তোমার এখন বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা এক্স্যাক্টলি কীভাবে নেওয়া উচিত সেই বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো তোমাদেরকে। আমি তোমাদের বাপ্পি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে আমি চেষ্টা করব আমি যেভাবে পড়াশোনা করে বোর্ড এক্সামে A+ নিশ্চিত করেছিলাম, বোর্ড পরীক্ষাতে বৃত্তি পেয়েছিলাম এবং সাথে করে ঢাকা ইউনিভার্সিটিতে একটা টপ মেরিট লিস্ট আমি অর্জন করেছিলাম। তো সেই সকল ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের মাঝে আজকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। শুরুতে যদি একটু খেয়াল করো, তোমার হাতে কিন্তু সময়টা খুবই সংকীর্ণ। এই সংকীর্ণ সময়তে অনেকেই আছে বিভিন্ন ধরনের ভুল ডিসিশন নেওয়ার কারণে তারা কিন্তু অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় এবং তাদের ডিজায়ার্ড যে A+ সেটা কিন্তু সে অর্জন করতে পারে না। তোমরা জানো যে এইচএসসিতে A+ পাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এই এইচএসসি নাম্বারের উপরে কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে তোমার একটা নাম্বার যোগ হয়। তো সেই জন্য কোনোভাবে A+ মিস করা যায় না এবং অবশ্যই A+ পেতেই হয়। যদি কোনো কারণে A+ মিস করো তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে অনেকটুকু পিছিয়ে পড়বে। তোমরা জানো মাত্র 0.25-এর জন্য অনেকের ঢাকা বিশ্ববিদ্যালয়তে চান্স হয় না, অনেকের বুয়েট, মেডিকেল, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে চান্স হয় না। তাহলে মাত্র 8.2.5 তোমাকে অর্জন করতে হলো। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে একটা সিঙ্গেল নাম্বারও তুমি ছেড়ে আসবে না। তো সেই জন্য তোমাদের আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো কিভাবে তুমি এই অল্প সময়ের মধ্যে তোমার ফুল বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা তুমি কমপ্লিট করতে পারো। একটু যদি লক্ষ্য করো, তোমাদের এই মুহূর্তে আসলে যে জিনিসগুলো জরুরি সেগুলো কিন্তু আমি একটা লিস্ট তৈরি করেছি। লিস্টগুলো কিন্তু আমি বিভিন্নভাবে রেখেছি। আমি সবগুলো লিস্টই তোমাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব, যাতে করে তুমি এক্স্যাক্টলি বুঝতে পারো যে আসলে তোমার কোন জিনিসগুলোতে কনসেন্ট্রেশন করাটা খুবই জরুরি। আমাদের এই যে 30 দিন সময় আছে, আমরা যদি একটু দেখি আমাদের সময় আছে কয়দিন, 30 দিন, 30 ডেজ সময় আছে আমাদের বোর্ড পরীক্ষার জন্য। তো আমাদের আসলে প্রথম যে জিনিসটা প্রায়োরিটি রাখতে হবে সেটা হচ্ছে আমার মাইন্ড সেট করা, যে হ্যাঁ আমার এই 30 দিন সময় আছে, এই 30 দিনের মধ্যে আমাকে A+ অর্জন করতে হবে। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে A+। অ্যান্ড এই A+ যদি আমি নিশ্চিত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার প্রপার একটা প্ল্যান লাগবে। তুমি এতদিন যাই করে আসছো কোনো কিছু দেখার বিষয় না। তুমি যদি শেষ মুহূর্তে তুমি যদি দেখাই দিতে পারো, শেষ ভালো যার সব ভালো তা, তোমরা তো কথাটা শুনেছো। সেই জন্য শেষ যদি তুমি দেখা দিতে পারো তাহলে আসলে তুমি শুরু থেকে কি করছো না করছো এটা কেউ দেখবে না। এবং এই শেষটা ভালো করতে হলে তোমাকে কি করতে হবে? তোমার একটা প্রপার প্ল্যানিং লাগবে। এই প্রপার প্ল্যানিংটা আসলে কেমনে করে? এই প্রপার প্ল্যানিং হচ্ছে তোমার টার্গেট। তুমি দেখো তোমার টার্গেট পয়েন্ট কি? তোমার টার্গেট পয়েন্ট হচ্ছে 30 ডেজ। এবং এই 30 ডেজকে যদি তুমি উইকলি ভাগ করো, তোমার তাহলে উইকলি কয়দিন সময় পাচ্ছ? তুমি 4টা সপ্তাহ সময় পাচ্ছ, 4 উইকস, মিনিমাম 4 উইকস তুমি সময় পাচ্ছ। অ্যান্ড এই 4 উইকসের মধ্যে তুমি কি পাচ্ছ? যে তোমার এখানে প্রত্যেক দিন 28 দিন বা 30 দিন বা 31 দিন যে সময়টুকু আছে সেটার একটা ডেইলি ম্যাপিং তুমি এখান থেকে করে ফেলতে পারতেছো। অর্থাৎ তুমি একটা টার্গেট ফিক্স করছো, টার্গেটের পর তোমার একটা উইকলি একটা পরিকল্পনা থাকবে, উইকলি পরিকল্পনার পর তোমার থাকবে একটা ডেইলি প্ল্যান। আমি যখন তোমাদের স্টেজে ছিলাম, আমার কিন্তু প্রত্যেকদিন আমার টার্গেটই ছিল যে হ্যাঁ আমার 30 দিনের মধ্যে বোর্ড পরীক্ষার ফুল রিভিশন আমাকে দিতে হবে। 30 দিনের মধ্যে বোর্ড ফুল রিভিশন দিতে গেলে আমাকে প্রত্যেক দিন এই কয়টা সাবজেক্ট আমাকে পড়তে হবে, আমার এই কয়টা অধ্যায় পড়তে হবে এবং আমার যে দুর্বলতা জায়গাগুলো ছিল সেগুলো আমি আইডেন্টিফাই করে সেগুলো আগে সলভ আউট করতে হবে। এই জিনিসগুলো আমার প্রায়োরিটির মধ্যে ছিল এবং আমি ফিক্স করে ফেলতাম যে হ্যাঁ আমার 30 দিনের মধ্যে যেহেতু শেষ করতে হবে, আমার 4 সপ্তাহে আমার এই প্রথম সপ্তাহে আমি এই বিষয়ের এই অধ্যায়গুলো আমি শেষ করব। পরের সপ্তাহে আমি একটা প্রপার রুটিন করে ফেললাম যে হ্যাঁ পরবর্তী সপ্তাহে আমি এগুলো শেষ করব। থার্ড উইকে আমি এই অধ্যায়গুলো শেষ করব বা এই বিষয়গুলো শেষ করব। এবার চতুর্থ উইকে যেয়ে আমি রিভিশন দিব। এই জিনিসগুলো কিন্তু আমার প্ল্যানিংয়ের মধ্যে ছিল। এবং উইকলি প্ল্যানিংয়ের থেকে সবথেকে বেশি কার্যকরী যেটা সেটা হচ্ছে ডেইলি প্ল্যানিং। তোমার অবশ্যই ডেইলি প্ল্যানিং করতেই হবে। ডেইলি প্ল্যানিং না করলে তুমি কোনোভাবেই তোমার প্রোগ্রেসটা সম্পর্কে জানতে পারবে না। প্রোগ্রেস জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারে, কারণ প্রোগ্রেস যদি না জানো তাহলে আসলে তুমি কিভাবে আগাবা, তোমার আসলে কোন দিকে তুমি যাচ্ছ সেটাই কিন্তু তুমি বুঝতে পারবে না। সেই জন্য এই ডেইলি রুটিনটা করারও আবার একটা স্ট্র্যাটেজি আছে। ধরো হচ্ছে তুমি ডেইলি রুটিন করবা কিভাবে? তুমি যখন ঘুমাইতে যাবা, ঘুমাইতে যাওয়ার আগে তোমার সারাদিনের অ্যাক্টিভিটি শেষ, তুমি ঘুমাইতে যাবা, 10টা মিনিট নিজেকে টাইম দাও বা 15টা মিনিট নিজেকে টাইম দিবা। একটা ডায়েরি মেনটেন করবা বা একটা খাতা মেনটেন করবা, কোনো সমস্যা নাই। খাতার মধ্যে লিখবা যে হ্যাঁ আমি কালকে সকালে এই সময় আমি ঘুম থেকে উঠবো, আমি এই সময় নাস্তা করব, আমি এই সময় ফ্রেশ হবো, এই সময় আমি নামাজ পড়বো, এই সময় আমি খাওয়া দাওয়া করবো, যা ইচ্ছা মানে তোমার একদম টাইম টু টাইম। হ্যাঁ যে আমি সকাল 6টায় আমি ধরলাম যে আমি নামাজ পড়লাম, ঠিক আছে, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠলাম, উঠে দরকার হলে আমি 5টা বাজে নামাজ পড়লাম, নামাজ পড়া শেষ ধরলাম যে 5টা থেকে
5:15 পর্যন্ত আমি নামাজ পড়লাম। এরপরে হচ্ছে আমি প্রয়োজনে কোরআন শরীফ পড়লাম, আমি হচ্ছে ধরলাম যে আমি আরও 15 মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করলাম, হ্যাঁ 5:15 থেকে 5:30 পর্যন্ত আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম। এরপর আমি ঘুমাইলাম, ধরলাম যে তুমি এখানে আরও 1 ঘন্টা ঘুমাইছো। এরপর ঘুমানোর পর তুমি কি করলা, ঘুমানোর পর তুমি আবার উঠলা, যে 1 ঘন্টা পরে তুমি ঘুম থেকে উঠলা যে আমি 7টা বাজে 7 AM আমি ঘুম থেকে উঠবো, 7 AM আমি ঘুম থেকে উঠবো, এরপর হচ্ছে 7টা থেকে 7:30 আমার হচ্ছে ফ্রেশ হব। এরপরে হচ্ছে আমি নাস্তা করব, একসাথে আধা ঘন্টা সময় নাস্তা করার জন্য এনাফ টাইম, নাস্তা করব। এরপরে 7:30 থেকে 8:30 প্রত্যেকটা 1 ঘন্টা স্লট নির্ধারণ করবো, যে 7:30 থেকে 8:30 আমি ধরলাম যে আমি ইংলিশের একটা মানে ইংলিশের এই অধ্যায়গুলো পড়বো। আমি 8:30 থেকে 9:30 আমি বাংলা পড়বো, বাংলা ধরলাম যে একটা গদ্য পড়লাম বা একটা উপন্যাস পড়লাম বা একটা কবিতা পড়লাম। এইভাবে আমি সিলেবাস রুটিন করে ফেলবো যে হ্যাঁ আমি প্রত্যেক 1 ঘন্টা পর আমি এই জিনিসগুলো পড়বো। এবং এইখানে আমি যে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে লক্ষ্য করে যাচ্ছি, সেটা হচ্ছে 1 ঘন্টার কিন্তু আমি স্লট নির্ধারণ করলাম। আমি কিন্তু 1 ঘন্টা বেশি স্লট নির্ধারণ করতেছি না, আমি 1 ঘন্টা পর কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতেছি। এই সাবজেক্ট চেঞ্জ করাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন একটা না গদবাঁধা নিয়মে একটা বই স্পেসিফিকভাবে তুমি পড়তে থাকবা, তখন কিন্তু তোমার এই একটা মানে ঘাম খেয়ালি একটা স্ট্যামিনা লস হয়ে যাবে। তোমার দেখা যাবে যে অনেক সময় লাগতেছে, তুমি যেটা 1 ঘন্টা করতে পারতা সেটা তোমার 1.5 ঘন্টার সময় স্পেন্ড হবে, 2 ঘন্টার সময় স্পেন্ড হবে। তো এদিকে কোনোভাবেই তোমার সময় নষ্ট করা যাবে না। তো 1 ঘন্টা করে তুমি একটা সাবজেক্ট থেকে একটা সাবজেক্টে চেঞ্জ হবা। যদি একটা মানে প্রথম 7টা থেকে 7:30 পর্যন্ত, 7টা থেকে 8টা বা 7:30 থেকে 8:30 পর্যন্ত তুমি একটা কঠিন বিষয় পড়ো, তাহলে পরে 1 ঘন্টা পড়বে একটু সহজ বিষয়, এরপর পরের অধ্যায় পরে 1 ঘন্টা পড়বে আরেকটু কঠিন বিষয়। এইভাবে তুমি একটা সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে নিয়ে আসবা। এরপরে হচ্ছে তুমি কি যে মাঝখানে একটা গ্যাপও দিতে পারো, সর্বোচ্চ গেলে 5 মিনিটের একটা গ্যাপ। কারণ আমরা জানি যে আমাদের মাইন্ডের মধ্যে, যদিও বলে বিভিন্নভাবে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে 35 মিনিটের পর্যন্ত একটানা পড়ে দেন, হালকা একটু জাস্ট উঠে যাইলা, তুমি একটু এক্সারসাইজ করলা, 5 মিনিটের পর আবার পড়াশোনা শুরু করলা, এক্ষেত্রে পড়ার যে ফ্লুয়েন্সিটা আছে সেটা কিন্তু অনেকগুণ বেড়ে যায়। তো আমার ক্ষেত্রে আমি 1 ঘন্টা আমার কাছে মনে হতো যে হ্যাঁ আমি 1 ঘন্টা কষ্ট করে বসে থাকতে পারতাম। তারপর হচ্ছে 5 মিনিট একটু ব্রেক নিয়ে প্রয়োজনে আমি আবার পড়াশোনা শুরু করতাম। 5 মিনিট ব্রেক দিয়ে তুমি পড়াশোনাটা আবার শুরু করতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু তোমার এই যে ডেলি প্ল্যানিংয়ের আন্ডারে কিন্তু চলে যাচ্ছে, এগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এবং তুমি একদম সকালবেলা থেকে, এই যে সকাল 7টা থেকে তুমি দুপুরের বেলার নামাজের টাইম, তুমি পরবর্তীতে তোমার আসরের নামাজ এবং খাওয়া দাওয়া, তোমার সকল কিছু, তোমার সকাল রাত 10টা বাজে ধরলাম যে তোমার পড়াশোনা শেষ, ওকে, রাত 10টা বাজে তোমার পড়াশোনা শেষ। এরপর হচ্ছে তুমি পড়াশোনা শেষ করে তুমি যখন হচ্ছে ওই দিনে, ধরো আজকে দিনে সারাদিনে তুমি যে প্ল্যান করছো, তুমি টিক মার্ক করবা যে হ্যাঁ আমার আজকে দিনে, আমি নর্মালি কী করি, আমি নর্মালি হচ্ছে কেটে দিই যে হ্যাঁ আমি এই কাজটা করছি, আমি কেটে দিছি, আমি পরের কাজটা করছি, আমি কেটে দিছি, পরের কাজটা করি নেই, ওটা আমি রেখে দিলাম। যেই কাজগুলো তোমার হয়ে যাবে সেগুলোকে হচ্ছে তুমি ক্রস দিয়ে দিবা, একটা লাল কলম রাখবা, লাল কলম দিয়ে ক্রস দিয়ে দিবা, ক্রস দিয়ে মানে পুরো লাইনটা কেটে দিবা। দেন যে জিনিসগুলো করো নাই সেই জিনিসগুলো কেন করতে পারো না নিজেকে কোশ্চেন করবা, এবং এটা ডিটারমাইন করবা যে এই জিনিসগুলা তোমার পরবর্তী রুটিনে তো অবশ্যই অ্যাড হবে, ডেলি রুটিনে, এবং এটা কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে। আর তোমাদেরকে এই ডেলি রুটিনটা কিন্তু অবশ্যই তুমি নিজেকে ভালোভাবে পড়াশোনা, ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু ডেলি রুটিনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই মিস করা যাবে না। এবং কোনোভাবে ডেলি রুটিনের মধ্যে তোমাদের যাতে কোনো কিছু বাদ না পড়ে, এটা তোমাকে অবশ্যই মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, ঠিক আছে। এবং এমন কিছু রাখবা না যেটা তোমার কাছে পসিবল না। ধরো তুমি একটা অধ্যায় সিলেক্ট করলা যে অপরিচিতা, তুমি ধরলা যে ওটার জন্য আমার 15 মিনিট সময় লাগবে, এটা আসলে সম্ভব না। তো এইভাবে আসলে সময় রাখবে না, যেটা আসলে তোমার ন্যায্য সময় রাখা উচিত সেই সময়টাই রাখবা, ওকে। তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ আমার প্রপার রুটিন পেলাম, আমরা উইকলি পেলাম, আমরা ডেলি রুটিন পেয়ে গেলাম। ডেলি রুটিনটা আমরা চেক বক্সের মধ্যে আন্ডারে নিয়ে আসতেছি, কোনো কারণে চেক না হলে সেক্ষেত্রে আমরা সেগুলো আবার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। ডেলি রুটিনটা চলে গেল, এরপরে আমরা চলে যাব রিভিশন। এখন রিভিশনের ক্ষেত্রে আসলে সবথেকে যেটা ম্যাটার করে, তোমরা সবসময় যেটা চিন্তা করো যে আমরা প্রথম দিকের অধ্যায়গুলো একটু ভালোভাবে পড়ি, দেখা যায় যে প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, তুমি বারবার ওই চ্যাপ্টারগুলো রিভিশন দিচ্ছ। যখন ওই চ্যাপ্টারগুলো তুমি পড়তে যাচ্ছ তখন মনে হচ্ছে যে আমি তো অনেক কিছু পারি, আমার তো মনে হয় না যে আমার খুব একটা দুর্বলতা আছে, কিন্তু পরীক্ষার প্রশ্ন আসলে তুমি আসলে অ্যান্সার করতে পারো না, কারণ তুমি তো প্রথম দিকে চ্যাপ্টারগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিছো, শেষের চ্যাপ্টারগুলোতে তুমি একটু প্রায়োরিটি দাও না। ধরো হচ্ছে শেষের চ্যাপ্টার বলতে আমি বুঝাচ্ছি ধরো 12তম অধ্যায়, 11তম অধ্যায়, 10ম অধ্যায়, এগুলো তুমি একটু ভালো করে পড়ো না, তুমি বারবার পড়তেছো কি চ্যাপ্টার 1, 2, 3 এগুলো বারবার পড়তেছো, বা শুরুর দিকে 4-5টা অধ্যায় তুমি বারবার পড়তেছো। তো সেই জন্য যেটা করতে হবে, তোমাকে এখানে চলে আসতে হবে কি রিভার্স রিভিশন মেথড। রিভার্স রিভিশন মেথড কি, তুমি প্রথম দিকের অধ্যায়গুলো কম পড়বা,
আগে শুরু করবা শেষের অধ্যায়টা থেকে, একদম শেষে যে অধ্যায়টা আছে সেই অধ্যায় দিয়ে শুরু করবা। এরপর ধরো শেষের অধ্যায় 12 এটা দিয়ে শুরু করবা, তারপরে চলে আসবে 11, এরপরে চলে আসবে 10, কারণ তুমি ফার্স্ট ইয়ারে অনেকদিন ধরে পর সময় পাইছো এগুলো শুরুর দিকে চ্যাপ্টারগুলো পড়ার জন্য। এবং অনেক সময় তুমি অলরেডি, আমি বুঝি ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রথম অধ্যায়গুলো ভালোভাবে পড়ে, শেষগুলো পড়ে না খামখেয়ালির কারণে। তো সেই জন্য তুমি রিভার্স রিভিশন মেথডটা ইউজ করো, তুমি শেষেরগুলো ভালো করে পড়ো, তুমি আস্তে আস্তে শুরুর দিকে আসো, ঠিক আছে? এই রিভিশন পদ্ধতির ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা দেখতে পাচ্ছি বোর্ড প্রশ্ন সলভ। তুমি যদি, আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি, তুমি যদি 5 থেকে 7 বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে পারো, যদি 10 বছরে পারো তাও তো অনেক, মানে শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া যে তুমি অনেক ভালো একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে তোমার। এবং তুমি যদি মিনিমাম 5 বছরের নিচে কোনোভাবেই বোর্ড প্রশ্ন সলভ করা যাবে না। এবং সকল বোর্ড, নট যে তুমি ঢাকা বোর্ডে, তুমি শুধু ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করতেছো, তুমি চট্টগ্রাম বোর্ড শুধু চট্টগ্রামের 5 বছরের প্রশ্ন সলভ করছো, এমন না। তোমাকে লাস্ট 5 ইয়ার্সের থেকে 10 ইয়ার্সের প্রশ্ন অবশ্যই সলভ করে যেতে হবে। এক্ষেত্রে তুমি এখন তোমার শর্ট সিলেবাসের পরীক্ষা, তো তুমি বলতে পারো যে ভাই আমার তো সারা বছর ধরে 10 বছর শর্ট সিলেবাসের কোশ্চেন নাই, ফুল সিলেবাসের কোশ্চেন। সমস্যা কি? তুমি তো জানো যে কোন অধ্যায় থেকে শর্ট সিলেবাসে আছে, কোন অধ্যায়গুলো তোমার অ্যান্সার করতে হবে, তো সেই অধ্যায়গুলোর সৃজনশীলগুলো পড়বা, সেই অধ্যায়গুলোর এমসিকিউগুলো পড়বা, সমস্যা নেই তো। বিশেষ করে লাস্ট যে শর্ট সিলেবাস অধ্যায়গুলো এগুলো একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? তাহলে এই যে বোর্ড প্রশ্ন সলভ, এটা খুবই 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 ম্যান্ডেটরি। দেখবো যে বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি তুমি সলভ করে যেতে পারো, তুমি তোমার নিজের বোর্ড পরীক্ষাতেও তুমি বোর্ড পরীক্ষার প্রশ্ন কমন পাবা। এবং এই বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার সময় যেটা সব থেকে বেশি মাথার মধ্যে গেঁথে রাখবা, যে তুমি সৃজনশীল প্রশ্ন যেগুলো সলভ করতে যাচ্ছ, সৃজনশীলের মধ্যে দেখবা যে কোনো একটা টপিক থেকে স্পেসিফিকভাবে প্রশ্ন আসছে, ওই টপিকটা সম্পর্কে তুমি আগে জানো কি না। ধরো তুমি কোনো কারণে ওই টপিকটা সম্পর্কে জানো না, মেন বই খুলবা, মেন বই খুলে ওই টপিকটা সম্পর্কে ইন ডিটেলস পড়বা, এরপরে ওই কোশ্চেনটা আবার এসে সলভ করবা। যতক্ষণ পর্যন্ত ওই টপিকটা না বুঝবা, একটা কোশ্চেন সলভ করে গেছো, ওই টপিকটা বুঝো নেই, আরেকটা কোশ্চেন সলভ করতে চলে গেছো, এটা কোনোভাবেই করবা না। অবশ্যই ওই টপিকটা ভালোভাবে আগে পড়ে দেন পরবর্তী প্রশ্নতে আগাবা, এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তার মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে মিনিমাম 5 থেকে 10 ইয়ার্স, অর্থাৎ 5 থেকে 10 বছর তোমাকে বোর্ড পরীক্ষার প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে। এরপরে আমরা দেখতেছি টেস্ট পেপার সলভ। একটা স্টুডেন্ট যদি A+ পেতে চায় তাহলে তার টেস্ট পেপার সলভ 100% করতে হবে। আমি নিজে টেস্ট পেপার সলভ করছিলাম ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার থেকে। ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে আমি টেস্ট পেপার কিনছিলাম, পুরাতন বছরের টেস্ট পেপার পাওয়া যেত, পুরাতন বছরের টেস্ট পেপার কিনছিলাম কোথাও, আমি তখন ছিলাম মিরপুর 10-এ যেতাম, 10-এ যাইয়া এই যে পুরাতন বইয়ের মার্কেট আছে ওখান থেকে টেস্ট পেপার কিনে আনতাম। আমার মনে আছে যে 100 টাকা, 110 টাকা, 20 টাকা, 50 টাকা করে একটা সাবজেক্ট করে টেস্ট পেপার কিনে আনতাম পুরাতন। তো এটা কিন্তু আমি করে আনছি, 70 টাকা 80 টাকা দিয়েও টেস্ট পেপার কিনছিলাম। তো এটা কিন্তু করছি আমি। এবং আমি কি করতাম, টেস্ট পেপারের যতগুলো কোশ্চেন আছে, বিশেষ করে সব কোশ্চেন তুমি হয়তো এখন তোমার হাতে সময় কম, তুমি চাইলেও সবগুলো কোশ্চেন সলভ করতে পারবে না। যারা করছে তারা আসলে খুবই ভালো একটা ডিসিশন নিয়েছিল যে টেস্ট পেপারের সবগুলো কোশ্চেন সলভ করা। আমি নিজে কিন্তু সবগুলো কলেজের কোশ্চেন সলভ করছিলাম, এবং শুধু কলেজের কোশ্চেন না, আমি মডেল টেস্টের কোশ্চেন সলভ করছিলাম। এরপরে তোমরা দেখবে যে টেস্ট পেপারের মধ্যে বা গাইডের মধ্যে, আমি গাইড কিনছিলাম, গাইডের মধ্যে কোশ্চেন পাওয়া যেত, আমি সেগুলো সলভ করছি। এক্সট্রা কিছু নৈমিত্তিক 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সেগুলো সবগুলো আমি সলভ করছিলাম। বিশেষ করে আমার যে সাবজেক্টে দুর্বলতা ছিল আমি ওই সাবজেক্টে বেশি পরিমাণে সলভ করতাম। তো এই টেস্ট পেপার সলভ কিন্তু তোমাকে 100% করতে হবে। টেস্ট পেপার সলভ কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বিশেষ করে এখন যেহেতু সময় কম, সেই জন্য যেটা করতে পারো, যে নাম করা কলেজগুলো আছে সেগুলোর কোশ্চেন সলভ করতে পারো, ক্যাডেট কলেজগুলোর কোশ্চেন সলভ করতে পারো, এটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। টেস্ট পেপার সলভ করতেই হবে। এখন যদি মনে হয় যে ভাই আমি তো নিজে টেস্ট পেপার সলভ করতে গেলে আমি বুঝি না, টেস্ট পেপারের মধ্যে কিন্তু অনেক ভুল আছে। ধরো আমার হাতে এখন যে টেস্ট পেপারটা আছে, এখানের মধ্যে আমি যখন কলেজের কোশ্চেন দেখতে যাই, তখন দেখা যায় যে অনেক কলেজের কোশ্চেন দেখা যায় যে ওরা উদ্দীপকে ভুল। বাংলাদেশে তো শুধু একটা পাবলিকেশনের টেস্ট পেপার না, সব পাবলিকেশনের টেস্ট পেপারে এমন সমস্যা, কারণ ওরা আসলে সময় পায় খুবই কম। টেস্ট পেপার বের করে অ্যান্সার শিটে ভুল থাকে, ব্যাখ্যাতে ভুল থাকে, প্রশ্নতে টাইপিংয়ে ভুল থাকে, বিভিন্ন ধরনের সমস্যা। তো আমরা কিন্তু ডিউডিভার্স প্ল্যাটফর্ম একদম সায়েন্স, কমার্স, আর্টসের সকল বিষয়ের জন্য কিন্তু টেস্ট পেপারে সলভ করে রাখছি, এবং খুবই পানির দামে। মানে তুমি যদি বিশ্বাস করো, এখানে যদি একটু তোমাদেরকে দেখাই, মাত্র 199 টাকায় আমরা কিন্তু টেস্ট পেপার সলভ করে রাখছি। এবং সেখানে সায়েন্স, কমার্স, আর্টসের সকল বিষয়, বাংলা, ইংরেজি, আইসিটি, তারপর হচ্ছে সায়েন্সের গ্রুপ সাবজেক্ট 4টা, কমার্সের গ্রুপ সাবজেক্ট, মানবিকের সকল গ্রুপ সাবজেক্টের আমরা কিন্তু কোর্সে ক্লাস নিচ্ছি। আমাদের কিন্তু এটা অলরেডি চলমান আছে, এবং এই কোর্সের মধ্যে কিন্তু আমরা বোর্ড এক্সামের সাজেশন ক্লাস দিব মাত্র 199 টাকায়। তোমরা ডিউডিভার্স ফেসবুক পেজে যাবা, ফেসবুকে যেয়ে যদি সার্চ দাও ডিউডিভার্স ফেসবুক, ডিউডিভার্স লিখে সার্চ দিলে অটোমেটিক ফেসবুক পেজ চলে আসবে, প্রায় 4,50,000 ফলোয়ারের একটা পেজ। সেখানে যেয়ে তোমরা মেসেজ করতে পারো, অথবা এখানে একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো এই কোর্সের মধ্যে কিন্তু আমরা তোমাদেরকে একদম ধরে ধরে টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সলভ করে দিচ্ছি। বিশেষ করে আমরা দেখি যে অনেক প্রশ্নতে অ্যান্সার ভুল, অনেক প্রশ্নতে উদ্দীপক ভুল, সেগুলো আমরা কারেকশন করে দিচ্ছি।
আচ্ছা, এরপর হচ্ছে তোমার ডেইলি এক্সাম, খুবই ইম্পর্টেন্ট। ডেইলি এক্সামের ক্ষেত্রে তুমি যদি কোনো অফলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি থাকো তাহলে তো ভালো, যে তুমি রেগুলার এক্সাম দিচ্ছ। তুমি যদি কোথাও ভর্তি না থাকো, তুমি যদি অনলাইনে কোনো মডেল টেস্ট ব্যাচে ভর্তি না থাকো, তাও কোনো সমস্যা নাই। তুমি যেটা করতে পারো, এই যে টেস্ট পেপার আছে, এই যে টেস্ট পেপারের মধ্যে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস প্রশ্ন, বিশেষ করে সবগুলো কলেজের মধ্যে তুমি দেখো এই যে এমসিকিউ নিচে ওই শিট দেওয়া আছে যে তুমি দাগাও। তারপর হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন, প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে। এরপরে পিছনের সাইডের দিকে যদি দেখো, এখানে কিন্তু এই যে মডেল টেস্ট প্রশ্নগুলো দেওয়া আছে, তুমি কিন্তু সেগুলো সলভ করতে পারো। এগুলো প্রত্যেক দিন একটা করে মিনিমাম একটা সাবজেক্টের এমসিকিউ সলভ করবা, সৃজনশীল সলভ করবা, এক সেট সৃজনশীল বোর্ড পরীক্ষায় যেভাবে আসে সেমভাবে। এবং ঘড়ি ধরে, কোনোভাবে যাতে ঘড়ি মিস না হয়ে যায়, ঘড়িতে ধরবা। তুমি পরীক্ষা শুরু করছো, এমসিকিউর জন্য তুমি 30 মিনিট সময় পাচ্ছ, এরপরে হচ্ছে সৃজনশীল লেখার জন্য তুমি সময় পাচ্ছ, এবং ধরে ধরে লিখবা, একদম অ্যাকুরেট লিখবে, এটা কিন্তু লিখতে হবে, এবং ফুল সৃজনশীল লিখতে হবে। অ্যান্ড তুমি যদি এমন হয় যে তোমার বাসার মধ্যে তুমি ডেলি এক্সাম দেওয়ার জন্য অনুপ্রেরণা পাইতেছো না, যে তুমি আসলে পুরো দেশের মধ্যে পরীক্ষা দিয়ে তুমি কততম হচ্ছ সেটা দেখতে পাচ্ছ না, তারও কিন্তু একটা অনলাইন সলিউশন আছে। অফলাইনে তোমরা জানো যে একটা এক্সাম ব্যাচের ফি অনেক টাকা, আমাদের নিজস্ব এক্সাম ব্যাচ আছে অলরেডি অফলাইনে ফার্ম গেটে, সেটা ফিও বেশি, কারণ অফলাইনে কস্টিংটা বেশি তোমরা জানো। তারপরে আমরা একটা অনলাইন এক্সাম ব্যাচ তোমাদের জন্য রাখছি এমসিকিউর উপরে, বিশেষ করে সেখানে হচ্ছে আমরা এই যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, এই যে যতগুলো সাবজেক্টে তোমার এমসিকিউ আছে, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গ্রুপ সাবজেক্ট, তারপর বাংলা, আইসিটি, সকল বিষয়ের কিন্তু আমরা এই যে এমসিকিউ এক্সামের আয়োজন করছি। সায়েন্স কমার্স আছে সকল বিষয়ের জন্য। এবং এই এক্সাম ব্যাচে মাত্র 250 টাকায় তুমি কিন্তু অনলাইনে এক্সাম দিতে পারবা। তুমি এক্সামের মেরিট লিস্ট দেখতে পারবা, কোন কোন প্রশ্নতে তুমি ভুল করছো সেটা দেখতে পারবা, কোন কোন প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী সেটা দেখতে পারবা, এবং সাথে করে তুমি প্রশ্ন পরীক্ষা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবা তুমি পুরো দেশের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কততম হচ্ছ সেটা দেখার কিন্তু তোমার সুযোগ আছে, বা এটা কিন্তু তুমি এখানে অনলাইনে করে ফেলতে পারতেছো। এটা কিন্তু খুবই ফলপ্রসূ। তারপরে বললাম, যদি তুমি অনলাইনে তোমার যদি আর্থিক সাশ্রয় করতে চাও, সেক্ষেত্রে টেস্ট পেপার ধরে ধরে পরীক্ষা দাও, ঠিক আছে। এরপরে এই যে এটা ইম্পর্টেন্ট, খুবই দুর্বল বিষয়ে অধিক গুরুত্ব আরোপ, এটা কিন্তু খুবই হাইলাইটেড। এখন তুমি একটু যদি দেখো, তুমি ধরলাম যে তুমি বাংলাতে পাইছো 99, ধরলাম যে বাংলা প্রথম পথে তুমি 99 পাইছো, বা বাংলাতে তোমার 99 করে আছে। তুমি ইংলিশে পাইছো বা আইসিটিতে পাইছো তুমি কত 78 বা 79, ঠিক আছে। দেখো তুমি বাংলাতে 99 পাইছো, কিন্তু তুমি আইসিটিতে পাইছো 79, তোমার A+ মিস। তাই দেখো তুমি বাংলাতে এত ভালো, তোমার বাংলাতে 99 কি দরকার আছে? তোমার 80 দরকার। তোমার আইসিটির দরকার কত? 80, কিন্তু তুমি আইসিটিতে 1 মার্কের জন্য A+ মিস করছো। তুমি বাংলাতে অনেক মার্ক নিয়ে বসে আছো, বা যে কোনো একটা সাবজেক্ট, ধরলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বা কমার্সের যে কোনো সাবজেক্ট, বা মানবিকের যে কোনো সাবজেক্ট, তুমি একটা মানে গ্রুপ সাবজেক্টে খুব বেশি নাম্বার পাইছো, আর একটা গ্রুপ সাবজেক্টে তোমার হচ্ছে এরকম আটকে গেছে 78, 1 মার্ক 2 মার্কের জন্য আটকে গেছে। তাহলে এটা কি কোনো আসলে ফলপ্রসূ হবে না? তাহলে সেক্ষেত্রে করতে হবে কি, তোমাকে ব্যালেন্স করতে হবে, সব বিষয়ে তোমাকে ব্যালেন্স করতে হবে। এটাও কিন্তু এই যে ইয়েটা দেখতেছো, এটাও কিন্তু এটার সাথে জড়িত। ওকে, এটাও কিন্তু এটার সাথে জড়িত। এই যে আমি যদি বক্স করে তোমাদেরকে দেখাই দিই, ওকে, আচ্ছা বক্সটা হচ্ছে একটু সাদা কালার করে দিচ্ছি তোমাদেরকে, আচ্ছা ইয়েলো কালারই রাখি। এই যে দেখো, এই ব্যালেন্সটাও কিন্তু এটার সাথে জড়িত। তো অবশ্যই কিন্তু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে। তো এমনভাবে পড়বা যাতে সব বিষয়ে তোমার সমানভাবে ব্যালেন্সড হয়। কোনো সাবজেক্টে খুব বেশি দিছো, কোনো সাবজেক্টে একদমই দেওয়া নেই, বা মিডিয়াম রেঞ্জে দিছো, যাতে এইভাবে মিস না হয়ে যায়। A+ কিন্তু খুবই জরুরি। A+ না হলে কিন্তু তোমার নাম্বার অলরেডি ভর্তি পরীক্ষায় নাম্বার কমে যাবে। তো সেই জিনিসটাকে কিন্তু এখানে অধিকভাবে গুরুত্ব আরোপ করতে হবে, এবং বিশেষ করে তোমার দুর্বল সাবজেক্টে বেশি পড়তে হবে। আমি বলি কি, আমার দুর্বল সাবজেক্ট যেটা বেশি, সেটাতে আমি বেশি সময় দিব, যাতে আমি ওই সাবজেক্টে আর দুর্বলতা না থাকে, এটা কিন্তু আমাকে বলতে না হয়। ওকে, তো আমরা যদি একটু দেখি মোবাইল আসক্তি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মোবাইল আসক্তি। এই যে একটা শর্ট ভিডিও দেখতে চাচ্ছি, শর্ট ভিডিও দেখতে চাই 2 মিনিটের রিলস, 1 মিনিটের রিলস, বা 5 মিনিটের ভিডিও দেখতে চাই, দেখি 1 ঘন্টা নাই, আধা ঘন্টা নাই, 50 মিনিট নেই, 1.5 ঘন্টা, 2 ঘন্টা নাই, কেমনে যে সময় চলে যায় আসলে বোঝাও যায় না। এই মোবাইল আসক্তিটা যারা কাটায় উঠতে পারতেছে না, মোবাইল আসক্তিটা যারা কাটায় উঠতে পারতেছে না, তাদের জন্য কিন্তু খুবই অ্যালার্মিং বিষয়। মোবাইল আসক্তিটা কিন্তু তোমার জীবনের সবথেকে বড় কাল। তুমি মোবাইল ব্যবহার করবা, মোবাইলে এই যে আমার ভিডিওটা দেখতেছো, মোবাইল আছে বলে দেখতে পাচ্ছ, মোবাইলের কিন্তু ভালো অনেক উপকারিতা আছে এবং খারাপ দিকও আছে। এখন তুমি মোবাইলে যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে সময় দাও, তোমার বয়ফ্রেন্ডের সাথে সময় দাও, তোমার বন্ধু বান্ধবদের সাথে সময় দাও, কিন্তু তুমি তোমার পড়াশোনার সময় দিলে না, তাহলে কি হবে? হবে না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? মোবাইল আসক্তিটা কমাইতে হবে। মোবাইল আসক্তি, মোবাইল ইউটিলাইজ করবা। তুমি যদি 1 ঘন্টার জন্য মোবাইল ব্যবহার করো, ওই 1 ঘন্টায় যাতে তুমি কিছু না কিছু শিখতে পারো, যেটা তোমার বোর্ড পরীক্ষার জন্য কাজে দিবে, এরকম ইন্টেনশন নিয়ে তোমার মোবাইলটা ইউজ করতে হবে। কোনো কারণে অতিরিক্তভাবে মোবাইল ইউজ করা যাবে না। এই যে সময় নষ্ট করা যাবে না। অনেকে আছো তোমরা সময় নষ্ট করো, সময় নষ্ট করো, সময় এবং নদীর স্রোত কারোর জন্য ওয়েট করো না, এটা তুমি নিজেও জানো।
তারপর আমার বলতে হচ্ছে এই কারণে যে তুমি যে সময় নষ্ট করতেছো, এই যে তোমার একটা সহপাঠী সে পড়তেছে 8 থেকে 10 ঘন্টা, তুমি পড়তেছো 1 ঘন্টা 2 ঘন্টা। তো এরকম স্টুডেন্ট কিন্তু আমরা পাই। আজকে আমার অফলাইন মডেল টেস্ট ব্যাচে আমি দেখতেছিলাম একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম তুই কয় ঘন্টা পড়স, কয় 2 ঘন্টা পড়ি। আরেকটি স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, ও বলে 5 ঘন্টা, আরেকটা বলে 8 ঘন্টা। তাহলে দেখো যে 8 ঘন্টা পড়তেছে, যে স্টুডেন্টটা 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতেছে, সে কি মানে সে এ প্লাস ডিজার্ভ করে? অবশ্যই সে আরও ভালো রেজাল্ট ডিজার্ভ করে। আর তুমি পড়তেছো 2 ঘন্টা, তুমি কি আসলে ভালো রেজাল্ট ডিজার্ভ করো? তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো। তুমি যদি টিচার হইতা, যে বেশি ভালো লেগছে বা যে একটু পরিশ্রম করছে তাকে তুমি অটোমেটিক নাম্বার দিবে, কারণ তারা খাতা দেখলে বুঝতে পারো যে হ্যাঁ এ বেশি পরিশ্রম করছে, এই নাম্বার একটু বাড়াই। আর যে যার খাতার মধ্যে লেখা নাই সে ভালো নাম্বার পাবে না। আচ্ছা, এই সময় নষ্ট করা কোনোভাবেই যাবে না, সময় নষ্ট করা যাবে না। তোমার এখন থেকে কনসেন্ট্রেশন করে রাখতে হবে। আমি যদি সময়টাকে যদি একটু ভাগাই দিই, দেখো তোমার হাতে আছে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, 24কে যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে কত থাকে? 3 8 24, ঠিক আছে? অর্থাৎ 388, আমরা এটাকে বলি 388 ফর্মুলা। এই 388 ফর্মুলা আসলে কি? 388 ফর্মুলা হচ্ছে তুমি 8 ঘন্টা ঘুমাবো। আমি ধরলাম যে একটা মানুষ 6 ঘন্টা ঘুমালে ঠিক আছে, 6 ঘন্টা ঘুমাইলে মোর দেন এনাফ, চাইনিজরা আরও কম ঘুমায়, তুমি 8 ঘন্টা ঘুমাইলে ঠিক আছে। তাহলে দেখো তো এখানে আরও 8 8 16 ঘন্টা আছে। ধরলাম যে আরও 8 ঘন্টা, এই আরও 8 ঘন্টা তোমার হচ্ছে কি, তোমার ঘুম, তোমার খাওয়া দাওয়া, তোমার বিভিন্ন আনুষঙ্গিক খরচ। যদিও এটার পিছনে নামাজ টামাজ সহকারে এটার পিছনে সর্বোচ্চ গেলে 3-4 ঘন্টা সময় থাকে। মানে সর্বোচ্চ গেলে এখান থেকে 8 ঘন্টা থেকে আমি সর্বোচ্চ গেলে 3-4 ঘন্টা আমার এখানে লাগার কথা। এই যে 8 ঘন্টা কিন্তু পড়ে আছে, কোনো কাজ কাম নেই, 8 ঘন্টা শুধু এমনি পড়ে আছে। এই 8 ঘন্টা শুধু পড়াশোনার জন্য। এখান থেকে দেখো তো 8 ঘন্টার থেকে যদি তুমি আরও 2 ঘন্টা নিয়ে আসো, যে আমি 6 ঘন্টা ঘুমাবো, তাহলে অটোমেটিক 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? যে আমার 10 ঘন্টা হয়ে যাচ্ছে। যদি এখানে দেখো 8 ঘন্টা তোমার ঘুম, এখানে তো ঘুম 2 বার লিখে ফেলছি, দুঃখিত। যেখানে নামাজ, খাওয়া দাওয়া এগুলো, হ্যাঁ, রেস্ট। তো এখানে যদি তোমার 4 ঘন্টা লাগে, যদি 4 ঘন্টা অ্যাড করো, অটোমেটিক এখানে হয়ে যাচ্ছে কত? এখানে হয়ে যাচ্ছে অটোমেটিক 14 ঘন্টা। তা আমি ধরলাম যে 10 থেকে 12 ঘন্টা তোমার এখন রেগুলার পড়া উচিত, ঠিক আছে? ধরলাম যে তুমি অনলাইনে ক্লাস করো, তাহলে সেই হিসেবে অনলাইন ক্লাস সহকারে ক্লাস করো, সেই হিসেবে তুমি 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়তে হবে। পড়ার মধ্যে মিনিমাম টাইমটুকু থাকতে হবে, কোনোভাবে এর বেশি সময় নষ্ট করা যাবে না। বুঝতে পারছি? ভবিষ্যতের কথা চিন্তা করা। দেখো তুমি কি জন্য আসলে পড়াশোনা করতেছো, নিজের কাছে কোশ্চেন করো। তুমি নিজের কাছে প্রশ্ন করো, তুমি কেন পড়াশোনা করতেছো? তুমি পড়াশোনা করতেছো মা বাবা জোর করে, এই কারণে। অনেকে মা বাবা জোর করে এই কারণে পড়াশোনা করতেছে। কিন্তু আলটিমেটলি আমি যখন পড়াশোনা করছিলাম তোমাদের স্টেজে থাকতে, আমি পড়াশোনা করছিলাম যে আমার ঢাকা ইউনিভার্সিটি একটা সিট লাগবে, আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, এরকম একটা ইন্টেনশন, যে আমি এখানে চান্স না পেলে আমার অন্য কোনো হয় নাই, মানে আমার অন্য কোনো হয় নাই বলতে আমি বাইরে যাই খ্যাত খামারে কাজ করা লাগবে, এরকম একটা ইন্টেনশন ছিল। তো আমার কাছে অপশনই ছিল ডু অর ডাই সিচুয়েশন, যে আমার ঢাকা ইউনিভার্সিটি লাগবে। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে কী করতে হবে? বোর্ড এক্সামে ভালো একটা রেজাল্ট লাগবে। বোর্ড এক্সামে কোনোভাবে এ প্লাস মিস করা যাবে না, কারণ আমার এসএসসিতে আমার এ প্লাস ছিল না, আমার 4.89 ছিল। তার মানে আমার এইচএসসিতে আমার কোনোভাবেই, আমি অলরেডি এখানে নাম্বার অলরেডি হারাই ফেলছি, তা আমি কোনোভাবেই কিন্তু এইচএসসিতে আমার এ প্লাস মিস করাই যাবে না। তো আমি আলহামদুলিল্লাহ এইচএসসিতে আমার এ প্লাস আসছিল, ঠিক আছে? তো এই যে ভবিষ্যতের কথা ভাবা, তোমার যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হয়, তাহলে তোমার বোর্ড এক্সামে ভালো প্রিপারেশন লাগবে, যেটা তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাকে একটা ভালো পুশ আপ দিবে। কারণ আমরা জানি বোর্ড এক্সামে যে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে অ্যাপ্লাই তো অবশ্যই করতে পারে, এবং তাদের বেসিক বা বেসমেন্টটা ভালো থাকে, এই কারণে তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। আমার নিজেরও কিন্তু এই জিনিসটা আমি দেখছি। অনেকে আছে এখন দেখি প্রি অ্যাডমিশনের ক্লাস নিয়ে খুব তোলপাড়, বিভিন্ন কোচিংয়ে যে অ্যাডমিশনে ক্লাস করে, ওর তো বোর্ড এক্সামের প্রিপারেশনই নাই, ওই আবার অ্যাডমিশনে ক্লাস করে বেড়ায়। এরকম করা যাবে না। আর তোমরা যারা আসলে চিন্তা করো যে তোমার ঢাবির জন্য আসলে প্রস্তুতি শুরু করা, এই জিনিসটা হচ্ছে কি, যে তুমি এখন থেকে তোমার দেখো তোমার যে জিনিসগুলো তো তোমার অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি লাগবে, বোর্ড এক্সামে লাগবে, সেগুলো পড়া। বিশেষ করে তুমি ধরো কমার্স আর মানবিক স্টুডেন্ট হও, তোমার ভোকাবুলারি লাগবে, প্রিপোজিশন লাগবে, গ্রুপ অ্যান্ড ইডিয়মস লাগবে, মানে এই বিভিন্ন ধরনের মুখস্থ নির্ভর কাজগুলো লাগবে। সাধারণ জ্ঞান লাগবে ডেলি পড়ার জন্য, সাধারণ জ্ঞানের সায়েন্স কমার্স সবার লাগে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই এখন থেকে প্রত্যেক দিন যখন তুমি ভাত খেতে বসো, অন্তত নিউজটা দেখবা, ইউটিউবে যাবা, যে আজকে সারাদিনে কী হয়েছে, নিউজ পেপার দেখবা, সমালোচনা করে খাইতে বসে। এটা কিন্তু আমার লাইফের আমার একটা বড় আমার কাছে মনে হয় যে আমার একটা গুড হ্যাবিট, যে আমি প্রত্যেকদিন আমার যদি খাওয়ার সময় হয়, আমি খাইতে বসলে আমি নিউজগুলো শুনি, যে আজকে সারাদিনে দেশে কী হলো, আন্তর্জাতিক পরিমণ্ডলে কী হলো, আমি টোটাল একটা অবজারভেশন নিয়ে নিই। দুপুরে খাইতে বসলে, রাতের বেলা খাইতে বসলে, আবার নাস্তা করতে বসি সকালবেলা, তখন একবার দেখি। তাহলে আমি কিন্তু পুরো দিনের একটা আপডেট পেয়ে যাই, এবং এটাই কিন্তু সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আর সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসা অনেক বেশি। তো এই জিনিসগুলো কিন্তু তোমার এখন থেকে রেডি করতে হবে। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে
তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে কিন্তু এখন থেকে ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা করে নিজেকে গোছে রাখতে হবে। তবে এমন না যে তুমি সারাদিন ঢাবির জন্য পড়ো, তুমি বোর্ড এক্সামের জন্য পড়ো না, তুমি পরবর্তীতে বোর্ড এক্সামও খারাপ করলা, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও খারাপ করলা। অ্যান্ড এই সমস্যার সমাধানের জন্য কিন্তু তোমাদের জন্য আমরা কিন্তু একটা চমৎকার সিস্টেম রাখছি, সেটা হচ্ছে ঢাবি সপ্তপূরণ ব্যাচ 4.0, যেখানে আমরা একই সাথে তোমার বোর্ড এক্সামের জন্য এখন আমি ক্লাস দিচ্ছি। আমাদের এখানে টিচাররা ক্লাস দিচ্ছে, আমাদের মুহিত স্যার ক্লাস দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের পারভেজ গাজী ভাইয়া ক্লাস দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সবাই কিন্তু আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবং এই যে এইচএসসি A++ অ্যাডমিশন ব্যাচ, এই ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা সাবজেক্টের একাডেমিকের প্রিপারেশন 100% কাভার হয়ে যাবে। এবং আশা করি তোমার যে বোর্ড পরীক্ষার জন্য যে সাজেশনগুলো দরকার সেগুলো তুমি পাবা। তোমার যে টপিকগুলো তোমার ঢাবিতে আসবে, যে টপিকগুলো তোমার বোর্ড এক্সামে আসবে, সেই টপিকগুলার সেই এমসিকিউগুলো বা সেই প্রশ্নগুলো আমরা তোমাকে আলাদা করে সলভ করে দিব। এই জিনিসগুলো কিন্তু তোমার বোর্ড এক্সামের সাথে জড়িত, এই কারণে আমরা তোমাদেরকে সলভ করে দিব। এটাই হচ্ছে মূলত প্রি অ্যাডমিশন। আর এখন যদি তুমি ভর্তি হও, আমরা কিন্তু এই যে বই দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু প্রো বুক আছে, যে প্রো বুকগুলো পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন কমন পাওয়ার রেশিওটা অনেক বেশি। এবং এখান থেকে তুমি দেখবা যে স্পেসিফিকভাবে কয়টা সাবজেক্টে 100% প্রশ্ন কমন আসবে, কয়টা সাবজেক্টে 90 থেকে 100%, কয়টা সাবজেক্টে 85 থেকে 100% মধ্যে প্রশ্ন কমন আসবে। এবং এটা প্রত্যেক বছর ধরে আসতেছে। এই বইগুলো তোমার বাসায় পৌঁছে যাবে। তুমি যদি প্রথম 200 স্টুডেন্টের মধ্যে হও এবং 2999 টাকায় তুমি এই কোর্সটা পাচ্ছ, মাত্র 2999 টাকায়। এবং এই একটা কোর্সই তোমার বোর্ড এক্সামের আগে চলবে, বোর্ড এক্সামের পরে চলবে, বোর্ড এক্সামের মাঝখানে চলবে, বোর্ড এক্সামের পরে তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য, জাহাঙ্গীরনগরের জন্য, রাজশাহীর জন্য, গুচ্ছের জন্য, চট্টগ্রামের জন্য, মানে তোমার যতগুলো অ্যাডমিশন টেস্ট সামনে আসবে সবগুলো অ্যাডমিশন টেস্টের জন্য তুমি ক্লাস পাবা, এক্সাম পাবা। এবং এই একটা কোর্সে ভর্তি হলেই কিন্তু তুমি এই সবগুলো জিনিস ফ্রিতে পাচ্ছ। এবং এখানে যারা ক্লাস দিবে সবাই অফলাইনে বহু বছর ধরে অ্যাডমিশনের ক্লাস নেয়, সবাই অনেক অভিজ্ঞ, সবার স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরেফেরা করছে। আমাদের এই কোর্সের বিগত, এটা তো 4.0 কোর্স ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। আমাদের আগের বছরের স্টুডেন্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে টপ 10-এ আছে, টপ 100-এ আছে, টপ 50-এ আছে, এবং অনেক স্টুডেন্ট আমাদের আছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। তো আমি চাই তুমি যাতে এই র্যাঙ্কগুলোতে থাকো, তুমি যাতে বই সহকারে, যে বই আছে, টি শার্ট পাবে, এগুলো গিফট, এগুলো একদম তোমার বাসায় পৌঁছে যাবে, সকল সাবজেক্টের বই, সকল, এরপরে একটা টি শার্ট তুমি গিফট হিসেবে পাচ্ছ। তারপরও কোর্স ফি মাত্র 2999 টাকা, শুধু প্রথম 200 শিক্ষার্থীর জন্য। যদি ভর্তি হতে চাও ডিউটি ম্যাথসের ফেসবুক পেজে যাও, সেখানে কল মেসেজ দাও, অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 018524711092, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা তাহলে কী কী তোমাদেরকে দেখালাম, যে এই মুহূর্তে তোমার আসলে কী কী জিনিস করা দরকার। একটু যদি সাম আপ করি, যে তোমার মাইন্ডসেট করতে হবে যে তোমার আসলে A+ পেতে হবে। A+ পেতে গেলে তোমার উইকলি রুটিন কী হবে, তোমার ডেলি রুটিন কী হবে সেটা তুমি ফিক্সড করবা। এর পাশাপাশি তুমি দেখবা যে হ্যাঁ আমার একটা প্রপার প্ল্যানিং রেডি হয়ে গেল, আমার প্রত্যেক দিনের কাজের একটা ইনপুট আউটপুট আমি দেখবো যে আমার কতটুকু কাজ হয়েছে, কতটুকু কাজ হয় নাই, কেন হয় নাই, কেন করতে পারলাম না, সেই প্রশ্নটা নিজের মধ্যে রাখবা। এরপরে কাজটা কন্টিনিউ করবা। পাশাপাশি হচ্ছে তুমি রিভিশন দিবা, রিভিশন দেওয়ার পাশাপাশি তুমি রিভার্স রিভিশনটা দিবা, যে শেষের দিকে চ্যাপ্টারগুলো আগে পড়বা, এরপর আস্তে আস্তে সামনের দিকে আগাবা। বোর্ড প্রশ্ন সলভ করবা মিনিমাম 5 থেকে 10 বছর। এরপরে টেস্ট পেপারটা সলভ করবা। টেস্ট পেপারের ক্ষেত্রে তোমার বিভিন্ন যে নামি কলেজগুলো আছে সেগুলো বা ক্যারেট কলেজগুলো কোশ্চেনগুলো সলভ করবা। ডেইলি এক্সাম দিবা, সেটা আমাদের এক্সাম ব্যাচে হতে পারে বা যে কোনো মডেল টেস্ট ব্যাচ, অথবা যে কোনো টেস্ট পেপারের মডেল টেস্টের মাধ্যমে। দুর্বল সাবজেক্টগুলোতে বেশি প্রায়োরিটি রাখতে হবে, সেগুলো ভালোভাবে পড়তে হবে, রেগুলার পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ব্যালেন্স রাখতে হবে, যাতে কোনো সাবজেক্টে তুমি একদম বেশি না পেয়ে যাও, আবার কোনো সাবজেক্টে একদমই কম নাম্বার পেয়ে যাচ্ছ, বা 1-2 মার্কের জন্য A+ মিস করছো, সেটা যাতে না হয়। মোবাইল আসক্তি কমাতে হবে, সময় নষ্ট করা যাবে না, এবং হচ্ছে ভবিষ্যতের কথা ভেবে ঢাকা ইউনিভার্সিটিতে প্রস্তুতি নিতে হবে। আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেই জিনিসটা একটু বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে হাতের লেখাতে প্রায়োরিটি দিতে হবে। হাতের লেখা সুন্দর করতে হবে। এই হাতের লেখা যদি সুন্দর না হয় তাহলে বোর্ড পরীক্ষাতে তোমার A+ মিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, A+ মিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ হাতের লেখা যার খারাপ, আমি দেখি যে মাঝে মাঝে হোলি ক্রসের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, নটরডামের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, হাতের লেখা এত লেভেলের বাজে যে ও যে আসলে হোলি ক্রসের এত নামি দামি কলেজের স্টুডেন্ট, ও যে আসলে এত ভালো শিক্ষার্থী, ওর হাতের লেখার দিকে তাকাইলে বোঝা যায় না, এবং হাতের লেখার কারণে অটোমেটিক নাম্বার কম পায়। তো এই জিনিসটা কোনোভাবে করা যাবে না। হাতের লেখা একদম স্পষ্ট, তোমার হাতের লেখা সুন্দরের বিষয় না, তোমার হাতের লেখা স্পষ্ট হতে হবে। প্রত্যেকটা অক্ষর যাতে স্যার বুঝতে পারে সেই বিষয়টাতে তোমাকে অ্যানসার দিতে হবে। এই জিনিসগুলো তুমি যদি অ্যানসার করতে পারো, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় এবং তুমি যদি এইভাবে পরিশ্রম করে দিতে পারো, তোমার বোর্ড এক্সামের A+ কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ বললাম, ইনশাআল্লাহ এটাই হবে। তো তুমি আমার সাথে আজকে প্রতিজ্ঞা করো যে তুমি আজকে এখন থেকে, এই মুহূর্ত থেকে, ভিডিওটা শেষ হওয়ার সাথে থেকে তুমি এখন থেকে তোমার মানে টোটাল প্ল্যানিংটা এইভাবে সাজাবা
এখন থেকে তোমার প্রিপারেশনটা এভাবে করবা যাতে বোর্ড পরীক্ষার পরে, বোর্ড পরীক্ষার দিন তোমার হাসি মাখা চেহারাটা তুমি নিজে অন্যদেরকে দেখাইতে পারো এবং দিন শেষে এসে বলতে পারো যে ভাই আপনার এটুকু গাইডলাইনের কারণে আমি বোর্ড এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারছি, আমি নিজেকে গুছিয়ে ফেলতে পারতেছি। এই জিনিসগুলা ডিউডিমাস প্ল্যাটফর্মের টিচার হিসেবে, ডিউডিমাস প্ল্যাটফর্মের ফাউন্ডার হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, তোমার বড় ভাই হিসেবে আমি সবথেকে বেশি আমার কাছে ভালো লাগবে, আমি আনন্দিত হব। তো চাই তুমি যাতে এই রুটিনটা ফলো করে তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দিতে পারো, গোছায় ফেলতে পারো এবং দিন শেষে তুমিও যাতে A+ অর্জন করতে পারো। তোমাদের সাথে আমরা অনেকগুলো শিওর শর্ট সাজেশন ক্লাস 100 MCQর বা বিভিন্নভাবে আমরা তোমাদের জন্য ফ্রি ক্লাসে অ্যারেঞ্জ করবো ডিউডিমাস পেজ থেকে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো, সেখানে কিন্তু আমরা ফ্রি এক্সাম নেই, আমরা ফ্রি ক্লাসের নোটিশ দিই, আমরা ফ্রিতে টেস্ট পেপার সলভ করাই, আমরা কিন্তু অনেক কিছু ফ্রিতে দিই তোমাদের জন্য। সেগুলোতে এঙ্গেজ হতে চাইলে তোমরা ডেসক্রিপশন পার্টটা দেখবা, সেখানে সব কিছু পেয়ে যাবে আমাদের সম্পর্কে, সেখানে দেখে তুমি যুক্ত হয়ে যাও। এবং তোমার এই ভিডিওটা যদি ভালো লাগে, একটু অন্তত যদি তোমার মোটিভেটেড ফিল করে থাকো, তাহলে এই ভিডিওটা তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও অথবা তোমাদের ফেসবুক আইডিতে শেয়ার করে রাখতে পারো, যাতে তুমি এই জিনিসগুলো রেগুলার দেখে তুমি নিজেকে ইন্সপায়ার করতে পারো। এবং চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যতগুলো ইনফরমেটিভ ভিডিও আছে সেগুলো তোমার কাছে পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলটি যে কোনো ভিডিও যাতে তোমার কাছে সবার প্রথমে পৌঁছায় সেগুলো নোটিফিকেশন বাটনটা অন করে রাখো। ঠিক আছে সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।